সংক্ষিপ্ত সেগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, তাহলে এখানে কন্ট্রাস্ট মানে সংক্ষিপ্ত, হ্যাঁ এটাকে বলা হচ্ছে ট্যাগ। বুঝতে পেরেছো? তাহলে ইজ নট এটা থাকলে আমরা বুঝতে পারবো এই জায়গাতে ইজেন্ট হবে লাস্টে। কেমন করে? যেমন হি ইজ এ স্টুডেন্ট, Isn't he? রাইট, হি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ কমা ইজেন্ট হি। এখন খেয়াল করে দেখো হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে কি অ্যাফার্মেটিভ আছে? অবশ্যই অ্যাফার্মেটিভ। এটা কি নেগেটিভ আছে? না। তাহলে এই পাশে যদি নেগেটিভ না থাকে এই পাশে আমাদেরকে অবশ্যই নেগেটিভ করতে হবে, সে কারণে এখানে ইজেন্ট হি। বুঝতে পারছো? মনে রাখবা এখানে যদি নট না থাকে তাহলে এই পাশে নট দিতে হবে। ওকে, বাট এটা যদি এরকম বলি হি হার্ডলি is studying English, তাহলে এটার ট্যাগ কি হবে? Isn't he? Isn't he, এটাই তো, তাই না? সবাই no, this is not the right form. But why? Is he হতো মনে হয়, কারণ এখানে হার্ডলিটা হচ্ছে You're right. নেগেটিভ ফর্ম। Scarcely, hardly এগুলো থাকলে সবসময় ধরে নিতে হয় এটাই হচ্ছে নেগেটিভ। বুঝতে পেরেছো? তার মানে সে ইংরেজি পড়ছেই না, এর অর্থটা হচ্ছে সে ইংরেজি পড়ছেই না। তার মানে কি না তো আছে, তাহলে কি আমি আবার না দেবো? তখন আমি দেবো সে কি পড়ছে। যদি কাউকে সন্দেহ হয় তখন তুমি কিন্তু বলো সত্যি সে আসে, সত্যি সে পড়ে। এই যে কথাগুলো বলো তার মানে কি নেগেটিভ আছে? হ্যাঁ, অর্থটা হচ্ছে নেগেটিভ অর্থেই বোঝাচ্ছে, তার মানে সে পড়ে না। এই কারণে এই পাশে নেগেটিভ দেয়া আছে, তার মানে ওই পাশে নেগেটিভ লাগবে না। একটা সেন্টেন্সে কখনোই দুইটা নেগেটিভ হয় না, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে কখনোই নেগেটিভ দুইটা হয় না, একসঙ্গে এক পাশে থাকে আর পাশে দেয়া থাকে না। বুঝা গেছে? তো এইরকম ক্ষেত্রেও কিন্তু তাই, এই জন্য এটা নটটা হবে না, ইজি হবে। ওকে, এবার রাইট অ্যান্সার। বুঝতে পারছো? হয়তো এই ব্যক্তিটা পুরো একদম স্পেশাল, রোজেন দাস, ঠিক আছে? আমি সে বলছে কি যে আমি সমুদ্রে সাঁতার কাটতে পারি। এখন এটাকে আমরা কি করবো? স্পেলিংটা কি হবে? CAN, হ্যাঁ, CAN তারপরে অ্যাপোস্ট্রফি তারপরে এমটি। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে স্যার একটা ক্যান এন বাদ এবং গেছে। হ্যাঁ 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 এইটাই, এন এখানে কিন্তু হওয়ার কথা ছিল এরকম CAN তারপরে অ্যাপোস্ট্রফি তারপরে এটা, এমটি। কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে এটা স্পেশাল ভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, যে কোনো জিনিসের ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের কিছু হ্যাঁ মানে ওয়ার্ড মনে রাখতে হবে, যে ওয়ার্ডগুলো হ্যাঁ কি হয় সেগুলো হচ্ছে দিস ইজ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা হচ্ছে বিদেশি ভাষা। তাহলে আমাদের ক্ষেত্রে আচ্ছা, তাহলে তারা আগে থেকে যে জিনিসগুলো ব্যবহার করে আসছে আমাদের কিন্তু ওইটাই ব্যবহার করতে হবে, তা না হলে তাদের অর্থ ঠিক থাকবে? এখন কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা আমি হ্যাঁ সাঁতার কাটো, কেমন লাগলো? আমি সাঁতার কাটো হবে না, কারণ আমরা ট্র্যাডিশনালি যখন বাংলা ল্যাঙ্গুয়েজে হ্যাঁ শুরু থেকে শিখে আসছি তখন থেকে যে আমি সাঁতার কাটি এটা হয়, তুমি সাঁতার কাটো সে সাঁতার কাটে। কিন্তু এখন যদি একজন ইংরেজ আসে ও প্রথমে কিন্তু এরকম ভুল করবে, কিন্তু যখন এটা প্র্যাকটিস করবে তার কাছে এটা ইজি হয়ে যাবে। ইংলিশটাও তাই, তো আমরা যখন তাদের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব তখন তাদের ফর্মটা মনে রেখে উই হ্যাভ টু ইউজ ইট, আদারওয়াইজ ইট ইজ নট কারেক্ট। ওকে, তাহলে এই হচ্ছে সিস্টেম, যে এখানে কিন্তু এইরকম হবে। লাস্টে কি হবে? ইন্ডিভিজুয়াল, একটাই নিয়ে হবে স্যার। হ্যাঁ একটাই, বুঝতে পারলে? এই হলো কি হবে বলো? কোনশি কোনশি স্পেলিং কি হবে বলো তো? WON অ্যাপোস্ট্রফি T। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই যে হ্যাঁ উইল এবং নট, এইটার সংক্ষিপ্ত রূপ হওয়া উচিত ছিল এরকম, কিন্তু এটা হবে না। না, হ্যাঁ, রাইট অ্যান্সার কি হবে? ওন। বুঝতে পেরেছো তুমি? তাহলে এরকম কিছু আইটেম তোমাকে কি করতে হবে?
মেমোরাইজেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা শুধু মনে রাখবা উইল এবং নট থাকলে ওন্ড বসাই দিবা, আর এখানে সাবজেক্ট দেওয়া থাকবে সেটা অনুসারে, বুঝতে পারলে? আচ্ছা আমি আরেকটা করতে দিচ্ছি, তাহলে দেখো এই হয়ে যাবে। এটা বুঝতে পারছো? এটা নিচেরটা এটা বুঝতে পারছো? ওন্ট হি, হ্যাঁ ওন্ট হি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখো এখানে এ নভেলিস্ট অফ আওয়ার ইউনিভার্সিটি, কত বড় একটা সাবজেক্ট না? আচ্ছা এটাকে যখন আমরা একটা মানে এখানে যে আমরা হি লিখলাম, এটা কেন? এটা আমাদের প্রয়োজন যে প্রোনাউনটা কি ইউজ করব। একজন নভেলিস্ট মানে কি? উপন্যাসিক, তার মানে যে উপন্যাস লেখে। তো আমাদের ভার্সিটিতে, রাষ্ট্র ভার্সিটিতে, হ্যাঁ স্যার ছিলেন খুব মানে রসিক। তো ঘুম থেকে উঠতেন অনেক দেরিতে, ইচ্ছে মতন ক্লাসে আসতেন, হ্যাঁ এরকম একটা টিচার আছে। তবে প্রচুর জানে উনি, মানে ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করেছিলেন যে আমি খাতাগুলো বাইরের দেশে পাঠাবো, আপনার আমাকে নাম্বার কম দিয়েছেন, নো প্রবলেম, ঠিক আছে? নিজস্ব খরচে উনি পাঠিয়েছিলেন, ওখান থেকে হ্যাঁ A+ চলে এসেছে। তার মানে ওনার যে থট, চিন্তা ভাবনা, সেই লিটারি টার্মগুলো এগুলো আসলে এখানে হয়েছিল না। তো আচ্ছা দেখো ওটার বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে হিটা আমরা ইউজ করলাম এই মূল কারণ। মূল কারণটা হচ্ছে যে নভেলিস্ট হচ্ছে একজন উপন্যাসিক এবং আমাদের ইউনিভার্সিটি। তো এখন এটা হ্যাঁ এইটুকু অংশ বাদ দেওয়া যায়, কোনো ব্যাপার না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ নো প্রবলেম, হ্যাঁ গিভ আপ, বাট দিস পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য নভেলিস্ট। হ্যাঁ ফর এক্সাম্পল ইউ ক্যান সে দ্যাট ইজ, আমরা এটা বলতে পারি যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, তাহলে এরা হচ্ছে কি একটা ডেজিগনেশন, তাই না? পদবি। সেই পদবিটা এগেনস্টে আমরা তো একটা ব্যক্তিকেই বোঝাচ্ছি। আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে এখানে হি না দিয়ে সি হতে পারতো না? স্যার ওখানে তো হি আছে, হি আছে। এখানে একটা খেয়াল করে দেখো, হি ইজ দেয়ার আছে, তার মানে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা প্রোনাউন ইউজ করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে দিস ইজ দ্য মেল পারসন, নট ফিমেল। বুঝতে পারছো তুমি? মেল মানে ছেলে, ফিমেল মানে কি, বোঝা গেছে? আচ্ছা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, টেনশনের কোনো কারণ নেই। তো এই হচ্ছে বিষয়। তো কিছু কিছু যেগুলো এক্সেপশন, যেগুলো খালি ভুল করো, সেই জিনিসগুলো কিন্তু আমি হাইলাইট করছি। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আচ্ছা প্রথমে এই জিনিসটা কঠিন লাগবার কারণটা আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল দিস ইজ ওয়ার্ড মিনিং প্রবলেম। এই যে নভেলিস্ট, এটা অর্থ তুমি জানতে না, এই জন্য তুমি বুঝতে পারছো না যে এটা তারা কি বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, হ্যাঁ এইটুকু বুঝছো কিন্তু এটাও ভালো মতো বুঝতে পারছো না, কারণ এটা যখন বুঝতে গেছো তখন এটা তো যখন আসছে তখন ওটা ভুলে যাবে। ফ্রেজ আসলে এটা একটা প্রবলেম হয়, এই ফ্রেজ যখনই থাকবে তখন মনে মনে ভাববো যে এই ফ্রেজের কোনো মূল্য নেই, ভার্ব কোথায় আছে সেখানে চলে যাবে। তাহলে আমাদের দরকার কি, এইটুকু মূল দরকার ছিল, হ্যাঁ এই সাবজেক্ট। এরপরে দরকার ছিল অক্সিলারি ভার্বটা। এখানে অক্সিলারি ভার্বটা কি আছে? আচ্ছা তাহলে অক্সিলারি ভার্বটা উইল আছে, তার মানে উইল থাকলে কি হবে? ওন্ট হবে। আমি এই যে বলে দিয়েছিলাম এই জায়গায়, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখলে এটা তোমার সহজ লাগবে। আচ্ছা উইল এবং শ্যালের পরে একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা এরপরে দেওয়া আছে হিজ স্পিচ, দেখো লাস্টে কিন্তু লেস লাগিয়ে দিয়েছে অ্যান্সারে। কি বলছে? তার কথা। তাহলে তিনি আমাদের ভার্সিটির হ্যাঁ একজন উপন্যাসিক, তিনি কি করবেন? হ্যাঁ তার বক্তব্যগুলো পেশ করবেন, তাই না? তাই সেই ক্ষেত্রে এরকম ভাবে করতে হবে, বোঝা গেছে? এখন এই নিয়মে যদি একটা আসে, পারবো না? এই যে উইল চিহ্ন দেখে পারবো না, উইল আছে তার মানে আমাকে কি করতে হবে? বুঝতে পেরেছো? বলো কি হবে? shall participate with us, তাহলে কি হবে? shan't। স্পেলিং কি হবে? SHANT, N apostrophe তারপর T, হ্যাঁ N এর পরে apostrophe তারপর E। হয়েছে? আর একটু লাগবে।
এখন এই জায়গাতে আমরা দেখি যে কি থাকলো, শ্যাল প্লাস নট, এটা হলো কি হবে, শ্যাল। এখন প্রশ্ন আসতে পারে তোমার মনে যে এটা কেন হচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে, মানে এগুলো হচ্ছে সবগুলো ট্র্যাডিশনাল, বুঝতে পেরেছো, মানে ঐতিহ্যগতভাবে আগে থেকে এরা ব্যবহার করে আসছে, ঠিক আছে। রিজিওনাল ডায়ালেক্টটা না, যেমন চাপায়ের ভাষা বা হচ্ছে চিটাগাংয়ের ভাষা, এগুলো হচ্ছে রিজিওনাল মানে এলাকা ভিত্তিক ডায়ালেক্ট, ঠিক আছে। আমাদের এই নলডাঙ্গার এলাকা তো আছে, আছে না? আচ্ছা, কিন্তু এটা হচ্ছে জাস্ট ট্র্যাডিশনাল ভাবে আসছে, ওদের ঐতিহ্যগত ভাবে এরা ব্যবহার করে আসছে এটা, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। তাহলে শ্যাল এবং নট যদি থাকে, শ্যাল দিতে হবে, আর সাবজেক্ট অনুসারে ওইখানে গিয়ে প্রোনাউন ইউজ করতে হবে। কি বুঝতে পারছো? আর ওই জায়গায় আমরা কয়টা নিয়ম শিখলাম? একটা, দুইটা, চারটা। তাহলে এটা 4 নাম্বার ছিল। এই 4টা হ্যাঁ মনে করো একটু ডিফিকাল্ট, তারপরে এগুলো সব সহজ। আমি সহজগুলো একটু কম আলোচনা করছি, ঠিক আছে। জাস্ট ডিফিকাল্ট যে জিনিসগুলো আমরা মিস্টেক করি সেগুলোই। তাহলে দেয়ারটা এসে দেখলো, দেয়ার প্যারেন্টস তার মানে কি, অনেক বহুবচন প্লুরাল, আর সেই কারণে এখানে দে মানে তারা, বুঝতে পেরেছো? গুড, আর একটু বেশি অ্যাডভান্স না, তোমাদেরকে টাইমে দিচ্ছে না। মাঠে নামার আগেই দেখা যাচ্ছে সব ক্যামেরে হ্যাঁ উইন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে স্টুডেন্ট হলো, তাই না? স্পেলিং কি হবে? SHOULDN''T ডি হবে? হ্যাঁ, আচ্ছা দেখো এখানে হ্যাঁ ডেটা কেন নিয়ে আসলো, এটা হচ্ছে প্রশ্ন। এভরি স্টুডেন্ট আছে স্যার, অনেক একাধিক বোঝাচ্ছে সেজন্য এখানে দেই হলো। আচ্ছা ঠিক আছে, একাধিক পদ আছে, মানে ঘটনাটা এরকম যে দিস ইজ দ্য ক্লাসরুম, এখানে একটা স্টুডেন্ট, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে বসে আছে। তাহলে আমি যখন বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট, তাহলে দেখো তো কোন স্টুডেন্ট বাদ পড়লো? সবাই। কিন্তু কথাটা বলছি একটা একটা করে, ঠিক আছে, যে প্রতিটা স্টুডেন্ট এটা 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 এটা। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে আমি বোঝাচ্ছি একজন একজন করে, কিন্তু সকল স্টুডেন্টকে বলছি। So for this reason what happened? হ্যাঁ, the pronoun must be they. তাহলে এখানে অবশ্যই প্রোনাউন বোঝাবে কি? they. they মানে কি? তারা। তারা। ঠিক আছে, they মানে তারা। তারা। আর their মানে তাদের। them মানে them মানে কি? দেম, তারা। them মানে কি? THEM তাহারা। তাহারা। তাদের। তাদের। কি স্যার মনে নাই বলে গেছি। কনফিউজড। এবার আমরা আটকে গেছি। তোমরা বলো। যেগুলো বাদ দিয়েছে দেখো, হ্যাঁ তোমরা আর বলবা না, ওদের এবার অপশন। আমি বলেছিলাম, তোমরা বললা, হ্যাঁ দেখি দে মানে হচ্ছে তারা, ওকে, আর দেম মানে দেয়ার মানে হচ্ছে তাদের, ওকে। আচ্ছা তাহলে এবার দেম মানে তোমরা বলো বাদ থাকলো কোনটা? তারা। আমাদের তারা তাহারা একই। এটা 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 কি? হ্যাঁ, তারা আর তাহারা একই জিনিস। বাদ আছে কোনটা? না, তুমি কাছাকাছি গেছো, ঠিক আছে। হ্যাঁ তুমি বললে না যে আমাদেরকে, তাদেরকে বলে দিছি। স্যার আপনি তো বললেন আমাদের কাছাকাছি গেছে। হ্যাঁ, আমাদেরকে একটু হেল্প করছিলাম, তোমরা সেই সুযোগটাই দিলে না। তাদেরকে, ঠিক আছে। আমরা যখন কেস করবো, কেস অবজেক্টিভ কেস করেছি, তখন এটা পাবো, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নমিনেটিভ কেস অথবা সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে পজিটিভ কেস। ঠিক, পজিটিভ কেসের শেষে সবসময় কি র অথবা এর থাকে, অবজেক্টিভ কেসের শেষে সবসময় কে থাকে, আর যে সাবজেক্টিভ কেস যেটা অর্থ ওটাই হয়। বাট এটার আবার এক্সেপশন আছে, এক্সেপশনে যাবো না আমরা, এটার সাথে রিলেটেড যেগুলো সেগুলো করবো।
কারণ ওইদিকে গেলে মানে ঝামেলা বাঁধবে, কারণ আমরা ওটা করবো, সমস্যা নেই। আমি বলে রাখি জাস্ট একটা এরকম যে আমার একটি কলম আছে, ঠিক আছে না, অথবা বললাম তাদের একটি বাড়ি আছে, তাদের একটি বাড়ি আছে। হ্যাঁ বাড়ি আছে। ওকে, এই সেন্টেন্স করতে গেলে প্রথমে তুমি কি লিখবা? দেয়ার লিখবো। দে লিখবা না, দে হ্যাভ এ। তাহলে দে শব্দের অর্থ কি বাবা আমাকে বলো? তাদের স্যার এখানে দেয়ার হতো না, না দেয়ার না, দে হতো তো। দে হ্যাভ এ হাউস। দে হ্যাভ এ হাউস, তাহলে দে মানে কি? দে মানে তারা। তাহলে এখানে তো লেখা আছে তাদের তাদের, বাড়ি আছে, সেটাই They are তো। living। আচ্ছা এটা না স্যার এখানে দেই হবে, কারণ এটা দেটা homework। হচ্ছে সাবজেক্ট ফ্রম। সাবজেক্টিভ ফ্রম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো কিন্তু অর্থটা কি আসছে? আমার প্রশ্নটা ছিল অর্থটা তাদের আসতেছে এখানে দেয়ার অর্থ। তাহলে দে অর্থ কি ঠিক থাকলো? না, তাহলে কি সেন্টেন্স ঠিক হবে? কি জানি স্যার, ওকে, এটা বাড়ির কাজ, আমরা বুঝে গেছি। এটা বাড়ির কাজ। এটা বাড়ির কাজ, সহজ। আচ্ছা ওটা বললে এটা হ্যাম্পারিং হবে, এটা থাক। হ্যাঁ থাকবে, থাক। এটা হোমওয়ার্ক, ব্রেনটাকে একটু কাজে লাগো, কিন্তু খুবই সহজ অ্যান্সার, একদম ইজি। ওকে, তাহলে এখন বলছে যে আমরা এখানে কি করলাম, যে এখানে এভরি স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট না থেকে কি হতে পারে? এভরি ফ্রেন্ড হতে পারে না? এভরি ফার্মার, এভরি ডক্টর, এভরি ইঞ্জিনিয়ার, যা আছে ওয়ার্ল্ডে প্রফেশন সব হতে পারে, ঠিক আছে। তাহলে এইটার পরে যখন আমরা প্রোনাউন এখানে ইউজ করবো, তখন অবশ্যই যেহেতু এটা বোঝাচ্ছে একটা একটা করে সবাইকে, সে কারণে ওখানে কি হবে? দে হবে। দিয়ে হবে, মনে থাকবে? ওয়ান, তাহলে এটা শেষ। শুধু এটাই মাথার মধ্যে ঘুরবে। আচ্ছা মাথার মধ্যে ঘোরার দরকার নেই, অ্যান্সার বলে দিচ্ছি। শোনো, তুমি যেটা প্রথমে বলছিলা যে এটা আসলে জায়গা হেডমাস্টারের, ওখানে যদি অন্য টিচার যে বসে তাহলে কি ওই হেডমাস্টার হবে? না। ও কখনোই হবে না। হ্যাঁ সাময়িকভাবে বসতে পারে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু উনি হেডমাস্টার নয়, না। সেই কারণে যার জায়গা সে ঠিকই বসবে, ঠিক আছে। তার মানে ব্যক্তি চেঞ্জ হচ্ছে কিন্তু চেয়ার চেঞ্জ হবে না, এই জন্য এর যে ফর্ম সেটা অবশ্যই এটাই থাকবে, কিন্তু অর্থটা দেবে ওর মতো না। তাহলে একই শব্দ হ্যাঁ বিভিন্ন জায়গায় বসে তার অর্থ কি দিচ্ছে? চেঞ্জ হয়ে চেঞ্জ যাচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আবার দেখে একই শব্দ একই জায়গায় বসে তার অর্থ চেঞ্জ করছে, আবার স্যার দেয়ার হাউস দিলে হয় তাদের বাড়ি। তাদের বাড়ি হয়ে যাবে, এটা তো হ্যাঁ। অর্থ আসবে না, না, অর্থ আসবে না। সেন্টেন্স। তাহলে দে হ্যাভ এ হাউস, এটা হচ্ছে রাইট They have a house. এইটা একটা গেল। আর এর আরেকটা সেন্টেন্সটা যেমন ধরো কি বলছিলাম এটা, যে দেবী, যেমন হচ্ছে দে প্লে লুডো, তোমাদের ফেভারিট খেলা নাকি ইনডোরের মধ্যে। তাই এখন এই দে মানে কি? এই মানে তারা। তাহলে তারা লুডো লুডো খেলে। খেলে। তাই দেখো তার কিন্তু সবই অর্থ ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছো? এখানে কারণটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো এই ভার্বটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এবং ভার্বের মধ্যে আবার চলে গেলে বিপদ হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে এটা হয়েছে, কিন্তু তাছাড়া কিছুই না। অ্যাকশন নন অ্যাকশন ভার্বটা যেমন তুমি বসে আছো, এটা হচ্ছে একটা কঠিন কাজ, অ্যাকশন ভার্ব, ঠিক আছে। বাট আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ, অথবা দে হ্যাভ এ হাউস, এই ভার্বটা কোনো কাজ বোঝাচ্ছে না, অ্যাকশনের মতো না। যেমন আমি তোমাকে বললাম কি 1 বছর ধরে বসে থাকো, চিন্তা করা খুব সহজ কাজ না? আমি বললাম কি যে নন স্টপ চিন্তা করো, থামা যাবে না, চিন্তা করতেই থাকবে একটার পরে একটা, এইটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে, এটাও কতক্ষণ তোমার ব্রেন থাকে? এগুলো কঠিন কাজ না? সি মানে দেখা, হ্যাঁ মুভি দেখা স্যার খুব মজা, তারপর ঠিক আছে 1 মাস ধরে সিনেমা দেখা কন্টিনিউ পারবা? সম্ভব না। তার মানে এগুলো অ্যাকশন, এই অ্যাকশন ভার্বের কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা আবার ফিরে আসি। ওই রোমান সাইন্সের না? না রোমান সায়েন্স লাইনি, রোমান মনে হয় আর্টস লিখছে, তুলজির সায়েন্স দিয়ে হারমান। মাসিয়ে কইতেছে। আর হচ্ছে রোমানের বোন তুলজি, উনি আবার সায়েন্স নিয়ে হারবার্ট নিয়েছিলেন। সব কি হয়েছে? আমার ভাইয়ের তুমি জানো পিএসসি পরীক্ষা লেখা দেওয়া লাগছে, ওই দেখেও লিখতে পারেনি। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ আমরা কি বলি যেই হ্যাঁ এ বার্কিং ডগ সেলডমস বাইটস। Bites. আচ্ছা তাহলে এখন এই সেন্টেন্সের অর্থটা কি? যে কুকুরটা ঘেউ বেশি করে, সেলডমস মানে কি? সে ও কামড়ায় না। বিটস, বাইটস, হ্যাঁ সে কিন্তু কামড়ায় না, ঠিক আছে। শূন্য কলস বাজে বেশি। ও empty ফাঁকা vessel, কলসি sound ভালোবাসে। much। হ্যাঁ স্যার empty vessel, এটা sound হবে much। তো আসলে doesn't eat। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে ডাজেন্ট কেন হলো আর ইট কেন হলো, এটা আমাদের প্রশ্ন, তাই না? তাহলে এখানে দেখি সেলডম বিটস, এই যে সেলডম, এই সেলডমটা আমরা বলছিলাম কি হার্ডলি, থার্ড পারসন হ্যাঁ, সিঙ্গুলার scarcely। নাম্বারের সাথে s বাই s যুক্ত হয়। হ্যাঁ সেটা তো অবশ্যই আছে। ওই প্রথমে s এর সেলডমটা জন্য- আসি, ওই s এর জন্য আমি দিছি। প্রথমে সেলডমটা বলো, এই সেলডমটা কি আসলে?
কামড়াই না, হ্যাঁ আসেই না, তাহলে কি এটার উত্তর নেগেটিভ Negative হবে? হবে না। ডাজ ইট এইটা মানেই হচ্ছে নট। নট হ্যাঁ, এইটা মানেই হচ্ছে নট তাহলে যেহেতু নট এখানে দেয়া আছে তাহলে হ্যাঁ। পরে কি আর নট লাগবে? না। পরে অর্থ বোঝানোর চেষ্টা করেছি, জাস্ট এক্সাম্পল। তাহলে সেলডম, স্কেয়ারলি, হ্যাঁ তারপরে কি আর বললাম? আচ্ছা, তারপরে হচ্ছে এইগুলো, এই জিনিসগুলো থাকলে নট হবে না, মনে থাকবে? কি কি থাকবে স্যার আপনারা? আচ্ছা, সেলডম, স্কেয়ারলি, সেলডম, স্কেয়ারলি। তারপরে স্যার কার্ডিয়ালি লিখে দেন, ওই লিখে নিবে। ও আচ্ছা আচ্ছা, স্যার কার্ডিয়ালিও তো আছে তাই না? স্কেয়ারলি, সেলডম, হ্যাঁ এগুলো থাকলে কি নট হবে না, মনে থাকবে? এখন দেখি টেন্স অনুসারে, যেহেতু আমাদের এটা লাগবে ভার্ব, এই ভার্ব অনুসারে কি করা আছে? হ্যাঁ, বাইট, তাহলে বাইটের সঙ্গে ইএস Bites. যুক্ত হয়েছে, বাইটস, হ্যাঁ তাই না? আচ্ছা। তো এখন যেহেতু এটা এস অথবা ইএস হচ্ছে, এটা কোন টেন্সে হয়? এটা প্রেজেন্ট টেন্সে Present হয়। হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন Singular. সিঙ্গুলার নাম্বার, সেটা না ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাই এটা টেন্সের নাম কি? Present tense. প্রেজেন্ট Indefinite ইনডিফিনিট tense. টেন্স। প্রেজেন্ট টেন্সে হ্যাঁ চারটা হয়েছে। এই কারণে এই যে এখানে যেটা আছে, এখন এই ভার্ব অনুসারে আমাদের ওখানে লাগবে Does it? ডাজ ইট এই জন্য হলো ডাজ। তাহলে এবার এর সঙ্গে হবে ইট। কেন ইট হলো? দেখো বার্কিং ডগ, তাহলে এখন ডগের প্রোনাউন কি দিব? হি, শি, না। ইট, আই, ইউ, দে, এগুলো হবে? না বলো, হবে না। তাহলে তুমি যখন পশুর কথা বলো তখন বলো কি এটা, ওইটা, এটা কি, এটা ফ্যান, এটা মোবাইল, এটা, এটা বলছো না? তাহলে এটার ইংরেজি কি? ছাগল। এটার বলো। ইংরেজি ইট ইট। এই কারণে যেহেতু এটা একটা প্রাণী, তাই এর এগেইনস্টে প্রোনাউন ইউজ করা হয়েছে ইট। বুঝতে পারছো? আচ্ছা, বুঝেছি। এরপরে সেলুন থাকার কারণে নটটা হলো না।